একটা সাইকো তার থেকেও 7 বছরের বড় একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চায়। এরপর মেয়েটির বিয়ে হয়ে যায়, কিন্তু সাইকোটি চাইতো মেয়েটি যে কোনোভাবে তাকেই বিয়ে করুক। এজন্যই সে নিজের বোনকে বলি দিয়ে কালো জাদু করার চেষ্টা করে। এরপর সে ভয়ঙ্কর আর শক্তিশালী একটা রাক্ষস হয়ে ফিরে আসে আর সবাইকে ভয়ঙ্করভাবে মারতে থাকে। তারা কি বাঁচতে পেরেছিল এই রাক্ষসের হাত থেকে? বন্ধুরা, কথা বলছিলাম রিসেন্টলি মুক্তি পাওয়া হরর কমেডি মুভি মুন জিয়া সম্পর্কে, যার IMDb রেটিং রয়েছে 7.2 আউট অফ 10। তো চলুন শুরু করা যাক। তার আগে নতুন নতুন সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো সিনেমা শুরু হয় মহারাষ্ট্রের কোনকান শহর থেকে। সময়টা ছিল 1952। সেই সময়ে ওখানে গুটিয়া নামের একটা বাচ্চা ছিল, যার বয়স ছিল 10 থেকে 12 বছর। সে তার মা আর বোনের সাথে একই গ্রামে থাকতো। গুটিয়ার বোন ওর থেকে 2 বছরের ছোট। গুটিয়া যে বাড়িতে থাকতো তার পাশে একটা বাড়ি ছিল, আর সেই বাড়িতে কিছু লোক থাকতো। ওখানে একটা মেয়ে ছিল যার নাম মুন্নি। গুটিয়া মুন্নিকে ভালোবাসতো, কিন্তু মুন্নি গুটিয়ার থেকে 7 বছরের বড় ছিল। তারপরেও গুটিয়া মুন্নিকে ভালোবাসতো আর সে চাইতো মুন্নির বিয়ে তার সাথেই হোক। এদিকে বাড়ি থেকে মুন্নির বিয়ে ঠিক করে। যেদিন বরপক্ষ মুন্নিকে বিয়ে করতে আসে, তখন গুটিয়া বরের খাবারে ইঁদুর মারার বিষ ঢুকিয়ে দেয়। খাবার খাওয়ার পরপরই বর তো বেঁচে যায়, কিন্তু এই ঘটনা সবাই জেনে যায়। আর এই খবর যখন গুটিয়ার মা জানতে পারে, তখন সে তাকে বাড়িতে নিয়ে এসে চাবুক দিয়ে মারতে শুরু করে দেয়। এখানে আমরা দেখতে পাই যে গুটিয়া কাউকে ভয় পায় না, কিন্তু তার মায়ের চাবুককে সে খুবই ভয় পেত। এদিকে ওই দিন মুন্নির বিয়ে হয়ে যায় আর গুটিয়ার মা গুটিয়াকে মাথা নেড়া করে দেয়। মুন্নি তার স্বামীর সাথে চলে তো যায়, কিন্তু গুটিয়া মুন্নিকে ভুলতে পারে না। সে তখনও ভাবতে থাকে মুন্নি যে কোনোভাবে তার সাথে বিয়ে করুক। এজন্যই সে সিদ্ধান্ত নিয়েছে যে মুন্নিকে তার কাছে আনার জন্য সে কালো জাদু করবে। গুটিয়ার সম্পর্কে এত কিছু জানার পর আপনারা এটা তো বুঝে গিয়েছেন যে সে আসলে সাধারণ কোনো ছেলে নয়, ও একটা সাইকো। তখন সে কালো জাদু করার জন্য বোনকে জঙ্গলের মধ্যে নিয়ে আসে। গ্রাম থেকে জঙ্গল কিছুটা দূরে, যার কারণে জঙ্গলের মধ্যে কেউই আসতো না। এরপর গুটিয়া তার ছোট বোনকে একটা গাছের গোড়ায় বসিয়ে দিয়ে কালো জাদু করতে শুরু করে। এরপর হঠাৎ করে তার ছোট বোনের উপর সে একটা চাকু নিয়ে আক্রমণ করে। তখন তার ছোট বোন তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে যে সে কেন এমনটা করছে, সে কিনা নিজের বোনকেই নিজ হাতে খুন করতে যাচ্ছে। তখন গুটিয়া বলে তার কালো জাদুর জন্য একটা মেয়ের জীবনকে বলি দিতে হবে, আর সেজন্যই সে তার ছোট বোনকেই বলি দেবে। আর এরপর যখনই তার কালো জাদু পূর্ণ হবে, তখন মুন্নি তার কাছে চলে আসবে আর সে তাকে বিয়ে করে নেবে। কিন্তু সে যখনই তার বোনের উপর আক্রমণ করে, তার ছোট বোন তাকে ধাক্কা দেয় আর সে নিচে পড়ে যায়। মাথায় আঘাত লাগার কারণে তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গুটিয়ার এখানেই মৃত্যু হয়। তখন গুটিয়ার ছোট বোন চিৎকার করতে করতে গ্রামে ফিরে যায় আর তার মার সাথে আরো কিছু গ্রামের লোকজনকে নিয়ে এখানে চলে আসে। তখন এখানে গ্রামের পণ্ডিত মশাইও আসে আর সে এটা দেখে বলে অনেক বড় অনর্থ হয়ে গিয়েছে, কারণ গুটিয়া একটা ব্রাহ্মণ পরিবারের ছেলে আর কিছুদিন আগেই তার মাথা নেড়া করা হয়েছে, যার কিনা এখনো পর্যন্ত 10 দিনও পূরণ হয়নি। আর এর মধ্যে গুটিয়ার মৃত্যু হয়ে গিয়েছে, যার কারণে সে এবার ব্রহ্ম রাক্ষস হয়ে ফেরত আসবে আর তখন গ্রামের সব লোকেদের কাছ থেকে সে প্রতিশোধ নেবে। এমনটা হোক তার আগেই এখনই গুটিয়ার একটা ব্যবস্থা করতে হবে, আর তার জন্য ওই গাছটির নিচে তাকে দাফন করে দেওয়া হয়। এরপর পণ্ডিত মন্ত্র পড়ে গুটিয়াকে এখানেই আটকে দেয় ওই গাছের সাথে, যাতে করে সে এই গাছ থেকে কোথাও দূরে আর না যেতে পারে। গুটিয়া যেভাবে মারা গিয়েছে এই অবস্থাকে মুনজিয়া বলা হয়, আর গুটিয়া এখন কিনা মনজিয়া হয়ে গিয়েছে। এরপর অনেক বছর পার হয়ে যায় আর সিন চলে আসে পুনে শহরে। এটা মহারাষ্ট্রের ভিতরেই, কিন্তু গুটিয়ার গ্রাম থেকে অনেক দূরে। তখন পুনের শহরের মধ্যে আমরা সিনেমার মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম বিট্টু। সে তার মা আর দাদির সাথে এখানে থাকে। তখন আমরা এটা জানতে পারি যে বিট্টুর বাবার কয়েক বছর আগে মৃত্যু হয়ে গিয়েছে। বিট্টুর মা একটা বিউটি পার্লার চালায় আর সেখানে তাদের ভালো একটা ইনকাম হয়, সেটা থেকে তাদের সংসার খুব ভালোভাবেই চলে। বিট্টু তার মায়ের কাজে সহযোগিতা করে আর মেয়েদের চুল কাটা এবং মেকআপ করা যেন তার বাম হাতের খেলা। এখানে আমরা দেখতে পাই বিট্টুর একটা ছোটবেলার বন্ধু আছে, তার নাম বেলা। তারা একসাথে খেলাধুলা করে বড় হয়েছে। আজ বেলা বিট্টুর সাথে তার বয়ফ্রেন্ডকে আলাপ করতে নিয়ে এসেছে, কিন্তু বিট্টু তার বয়ফ্রেন্ডকে মোটেও পছন্দ করতে পারে না, কারণ বিট্টু বেলাকে ছোটবেলা থেকেই মনে মনে অনেক পছন্দ করে, কিন্তু সে এই ব্যাপারে আজ পর্যন্ত কোনোদিন বেলাকে বলেনি। এরপর বিট্টু স্বপ্নের মধ্যে দেখতে পায় যে দূরে একটা গ্রামের মধ্যে একটা বট গাছের উপর থেকে একটা রাক্ষসের মতো ছেলে তাকে হাত ইশারা করে কাছে ডাকছে। এই স্বপ্ন বিট্টু ছোটবেলা থেকেই দেখে আসছে। এরপর সেটাকে সে কোনো তোয়াক্কা করে না আর বাইরে যায় তার বন্ধুদের সাথে খেলা করার জন্য। বিট্টুর একটা
একটা সর্দার বন্ধু আছে যার নাম স্টিল বার। সাধারণত কোনো সর্দারের নাম স্টিল বার হওয়ার কথা না, কিন্তু বিট্টুর বন্ধু ইংরেজি ফিল্ম এতটাই ভালোবাসে যে একজন ইংলিশ ডিরেক্টরের নামে তার নাম রেখে দিয়েছে। একদিন হঠাৎ করে বিট্টুর ফোনে তার চাচাতো বোনের ফোন আসে, আর তার নাম হচ্ছে রুকু। ফোনে তখন রুকু বিট্টুকে বলে বাড়ি থেকে তার বিয়ে ঠিক করেছে আর কিছুদিনের মধ্যেই তার গায়ে হলুদ, তাই সে চায় বিট্টু আর তার পরিবার যেন গ্রামের বাড়িতে আসে। সে অলরেডি তার মা আর দাদিকে বলে দিয়েছে, কিন্তু বিট্টুকে স্পেশালি বলার জন্য ফোন করেছে। তখন বিট্টু আর তার মা আর দাদি তিনজনই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বিট্টুর মা এই বিষয়টাতে সন্তুষ্ট ছিল না। তাই সে তার শাশুড়ির সাথে বলে বিট্টুকে রুকুর বাড়িতে সে নিয়ে যেতে চাচ্ছে না, কারণ বিট্টুকে যখনই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় তখনই তার শরীর খারাপ করে। কিন্তু এসবের পরেও তারা গ্রামে যাওয়ার সিদ্ধান্তই নেয়। গ্রামের বাড়িতে যাওয়ার পর আমরা জানতে পারি যে বিট্টুর কাকা যে গ্রামে থাকে মুঞ্জিয়াও সেই গ্রামেই থাকে, তার মানে বিট্টু আর মুঞ্জিয়া একই গ্রামে থাকতো। তখন আমরা বুঝতে পারি যে বিট্টু আর মুঞ্জিয়ার মধ্যে কিছু তো একটা সম্পর্ক রয়েছে। এরপর বিট্টু আর তার পরিবার তার কাকার বাড়িতে গিয়ে ওঠে। তাদেরকে দেখে এখানে সবাই খুশি হলেও বিট্টুর কাকা কোনোভাবেই খুশি হতে পারে না, কারণ বিট্টু আর তার মাকে সে কোনোভাবেই পছন্দ করে না। তার মতে তার ভাইয়ের মৃত্যুর কারণ এরা দুজনেই। তখন এখানে বিট্টুর চাচা আর বিট্টুর মার মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে যায়। তখন বিট্টুর কাকা রাগ করে বিট্টুকে তার বাবার মৃত্যুর গল্প বলতে শুরু করে। তখন আমরা জানতে পারি যে বিট্টু এখনো পর্যন্ত জানে না যে তার বাবা কিভাবে মারা গিয়েছিল। তার মা আর দাদি তাকে এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলেনি। বিট্টুর কাকা তখন বিট্টুকে তার বাবার মৃত্যুর রহস্য সম্পর্কে বলতে শুরু করে। ঘটনাটা এমন ছিল, তাদের গ্রামের পাশেই একটা জঙ্গল রয়েছে যার নাম চিন্দুবাড়ি, আর সেখানেই তাদের পুরনো একটা বাড়ি আছে। কিন্তু সেখানে একটা পুরনো অভিশপ্ত গাছ রয়েছে যেখানে অনেক বছর আগে একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল। বাচ্চা ছেলেটি মারা যাওয়ার পর সে মঞ্জিয়া হয়ে সেখানেই রয়েছে। সেই ভয়ে ওখানে রাতে কেউ যেতে চায় না। কয়েক বছর আগে বিট্টুর বাবা ওই জমিটাকে বিক্রি করার জন্য চেষ্টা করছিল, কিন্তু গ্রামের সবাই জানতো যে ওই জায়গাটা অভিশপ্ত, যার কারণে কেউ জমিটা কিনতে চায় না। এজন্যই বাধ্য হয়ে তার বাবা ওই গাছটাকে কেটে দেওয়ার সিদ্ধান্ত করে, যাতে করে এটা প্রমাণ হয় যে ওখানে কোনো মঞ্জিয়া টঞ্জিয়া নেই আর ওই জায়গাটা অভিশপ্ত নয়। কিন্তু এরপর তার বাবা হঠাৎ করে মারা যায় আর তার লাশটা পাওয়া যায় পাশে সমুদ্রের ভিতরে। তখন বিট্টুর কাকা বলে তোমার বাবা এগুলো করেছিল তোমার মায়ের জন্য, কারণ তোমার বাবা চেয়েছিল তোমার মায়ের বিউটি পার্লারটাকে আরো বড় করতে। তোমার মায়ের বিউটি পার্লার বড় করার জন্য অনেক টাকার দরকার ছিল, যার জন্য আমার ভাই ওই জমিটাকে বিক্রি করতে গিয়ে নিজের জীবনটাকেই হারিয়েছে। তারপর থেকে আমি তোমার মায়ের সাথে আজ পর্যন্ত কথা বলি না, কারণ আমার মতে তার জন্যই আমি আমার ভাইকে হারিয়েছি। আর হ্যাঁ বিট্টু, তুমি যেহেতু ওই মহিলার পেট থেকে জন্ম নিয়েছো তাই আমি তোমাকেও পছন্দ করি না। এসব কথা চাচার মুখ থেকে শুনে বিট্টু কান্না করে দেয়। এরপর সে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে আর স্কুটি নিয়ে সোজা চিন্দুবাড়ি চলে আসে, আর সেই গাছের সামনে এসে গাছটিকে দেখতে থাকে। এদিকে বাড়ির সবাই চিন্তা করতে থাকে আর বিট্টুকে খোঁজাখুঁজি করতে থাকে। তখন তার কাকা একটা খোঁজ লাগায়। গ্রামের একটা লোক দেখেছে বিট্টুকে চিন্দু বাড়ির দিকে যাওয়ার সময়। এই খবর বিট্টুর কাকা তার বাড়িতে জানালে তার দাদি বিট্টুর কাকাকে বলে এখনই গিয়ে বিট্টুকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য। তখন বিট্টুর কাকা বলে সে কোনোভাবেই এত রাতে সেখানে যেতে পারবে না। তখন বিট্টুর দাদি ডিসিশন নেয় যে সে নিজেই চিন্দু বাড়ি যাবে আর সেখানে গিয়ে নিজের পোতা ছেলেকে বাঁচিয়ে নিয়ে আসবে, কারণ বিট্টুর দাদি এটা জানতো যে চিন্দু বাড়িতে গেলে বিট্টুর ক্ষতি হতে পারে আর তার প্রাণ সংশয় রয়েছে। তখন আমরা দেখতে পারি যে বিট্টুর দাদি তার বাক্স থেকে একটা চাবুক বের করেছে, আর এটা সেই চাবুকটার মতো দেখতে যেটা দিয়ে গুটিয়াকে তার মা মারতো। তখন আমরা এটা জানতে পারি যে বিট্টুর দাদি আসলে গুটিয়ার ছোট বোন, যাকে মুঞ্জিয়া মারার চেষ্টা করেছিল। তখন আমরা এটাও জানতে পারি যে মুঞ্জিয়া আর বিট্টু একই বংশধর, আর এজন্যই সে বারবার স্বপ্নে ওই বটগাছটাকে দেখতে পায়। বিট্টুর দাদি এটা জানতো যে মুঞ্জিয়া শুধুমাত্র এই চাবুকটিকেই ভয় পেত, এজন্যই সে চাবুকটিকে নিয়ে চিন্দুবাড়ির জঙ্গলের দিকে রওনা হয়। জঙ্গলের মধ্যে বট গাছের কাছে যেতে না যেতেই বিট্টুর দাদি দেখতে পায় যে গাছের উপর মুঞ্জিয়া বসে রয়েছে, আর বিট্টুর দাদি অর্থাৎ তার ছোট বোনকে দেখেই সে হাসতে শুরু করে দেয়, কারণ তার ছোট বোন এখন অনেক বড় হয়ে গিয়েছে। আর বিট্টুর দাদি তখন তার বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দাদা তুই আমার পোতাকে ছেড়ে দে। তখন আমরা দেখতে পাই যে মুঞ্জিয়া বিট্টুকে এই গাছের সাথে শেকড়ের মধ্যে বেঁধে রেখেছে। তখন এটা দেখে বিট্টুর দাদি বিট্টুকে ছাড়াতে গেলে দেখতে পায় যে অনেক কঠিন ভাবে সেটাকে বেঁধে রাখা
রাখা হয়েছে। তখন বিট্টুর দাদি সেই চাবুক দিয়ে সেখানে আঘাত করে। তখনই আমরা দেখতে পাই যে এই চাবুকের আঘাতে শুধুমাত্র মুঞ্জিয়া যে ভয় পেয়েছে তাই নয়, তার অনেক ক্ষতি হয়েছে। তার জন্য মুঞ্জিয়া বিট্টুকে ছেড়ে দেয়। এরপর বিট্টুর দাদি বিট্টুকে নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখনই মুঞ্জিয়া তার পিঠে হাত দেয়। তখন বিট্টুর দাদি সেই চাবুক দিয়ে আবার মুঞ্জিয়ার গায়ে আঘাত করলে মুঞ্জিয়া এখান থেকে তাকে ছেড়ে গাছের দিকে চলে যায়। এরপর বিট্টুর দাদি বিট্টুকে জঙ্গল থেকে বের করে নিয়ে আসে। তখন বিট্টু তার দাদির কাছে জিজ্ঞাসা করে যে এসব কি ছিল, আপনি কিভাবে জানলেন যে এই চাবুকটা দেখলেই সে ভয় পাবে, আর আপনি কিভাবে তাকে চেনেন? তখন বিট্টুর দাদি সব সত্য বিট্টুকে বলতে শুরু করে। তখন দাদি বলে যে মুঞ্জিয়া আর কেউ নয়, তারই বড় ভাই, আর সে কালো জাদু করার জন্য তাকেই মারার চেষ্টা করেছিল এবং দাদি তাকে মেরে ফেলেছিল। দাদি তখন আরো বলে মুঞ্জিয়াকে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ মুঞ্জিয়া কখনো ওই গাছ থেকে অন্য কোথাও যেতে পারবে না, আর বিট্টুকে ওই গাছের নিচে যেতে নিষেধ করে। তখনই আমরা দেখতে পাই যে মুঞ্জিয়া বিট্টুর সামনে দাঁড়িয়ে আছে, আর দাদি তখন মুঞ্জিয়ার পিছনে দাঁড়িয়েছিল। তখনই সে খুবই ভয় পেয়ে যায়, আর তার দাদি আগেই বলেছিল যে মুঞ্জিয়া কখনো এই গাছ থেকে বের হতে পারবে না, কিন্তু সে অলরেডি তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এরপর মুঞ্জিয়া বিট্টুর দাদির গর্দান চেপে ধরে আর একটা ঝটকা দিয়ে বিট্টুর দাদিকে এখানেই মেরে দেয়। তখনই আমরা জানতে পারি যে জঙ্গলের মধ্যে বিট্টুর পিঠে যখন মুঞ্জিয়া হাত রেখেছিল তখনই সেখানে একটা সাপ রেখে গিয়েছিল, যার কারণে মুঞ্জিয়া সেই গাছ থেকে মুক্ত হয়ে গিয়েছে আর এখন সে যে কোনো জায়গায় যেতে পারবে। তখন বিট্টু ভয় পেয়ে বেহুশ হয়ে যায়, আর কিছুক্ষণ পর গ্রামের লোকজন তাকে খোঁজাখুঁজি করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে এসে বিট্টুর জ্ঞান ফেরে, আর তখন সে জিজ্ঞাসা করে তার দাদি কোথায়। তখন সে জানতে পারে যে জঙ্গলের মধ্যেই তার দাদির লাশ পাওয়া গিয়েছে, আর ইনভেস্টিগেশন করে পুলিশ এটা বলেছে যে তার দাদি হয়তো পা পিছলে পড়ে গিয়ে সেখানেই মারা গিয়েছে। কিন্তু বিট্টু এটা তো জানতো যে তার দাদি আসলে পা পিছলে পড়ে যায়নি, বরং তাকে মুঞ্জিয়া মেরে ফেলেছে। তখন এতটাই ভয় পেয়েছিল সে যে ভয়ে কাউকে এই বিষয়টি জানায় না। এরপর আমরা দেখতে পাই যে বিট্টুর কাকা তার মায়ের সাথে আবার বকাবকি করছে, কারণ সে এর আগে তার ভাইকে হারিয়েছে আর এখন সে তার মাকেও হারিয়েছে, সেটাও শুধুমাত্র বিট্টু আর তার মায়ের জন্য। এজন্যই বিট্টুর মায়ের অনেক রাগ হয়ে যায়, আর সে বিট্টুকে নিয়ে সোজা বাসে করে শহরের দিকে যেতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই যে বাসের মধ্যে বিট্টুর ঠিক পেছনের সিটে মুঞ্জিয়া বসে রয়েছে, আর মুঞ্জিয়াকে দেখে বিট্টু খুবই ভয় পেয়ে যায়। তখন মুঞ্জিয়া বিট্টুকে বলে শুধুমাত্র মুঞ্জিয়াকে বিট্টুই দেখতে পারবে, তাছাড়া আর কেউ দেখতে পারবে না, কারণ বিট্টুর শরীরে মুঞ্জিয়ার রক্ত বইছে। এই বলে সে এখান থেকে গায়েব হয়ে যায়। এরপর শহরে পৌঁছাতেই রাত হয়ে যায়। বিট্টু তখন তার ঘরে ঘুমাতে গেলে সে দেখতে পায় যে সেখানে মুঞ্জিয়া হাজির হয়েছে, আর সে বিট্টুকে বলে মুন্নুকে খোঁজার জন্য। কিন্তু বিট্টু বেচারা মুঞ্জিয়ার কথা বুঝতে পারে না। তখন মুঞ্জিয়া রাগ করে বিট্টুকে মারতে শুরু করে দেয়। কখনো কখনো সে বিছানা থেকে নিচে ফেলে দেয়, আবার কখনো কখনো আলমারির থেকে আবার নিচে ফেলে দেয়। এভাবেই বিট্টুর সাথে অত্যাচার করতে থাকে। এরপর একটা সময় এসে বিট্টু বুঝতে পারে যে মুঞ্জিয়া কাকে খোঁজার কথা বলছে। তখন বিট্টু মুঞ্জিয়াকে ডাইরেক্ট না করে দেয়, আর বলে যে সে যেহেতু তার দাদিকে মেরে ফেলেছে সেজন্য সে তার কোনো কাজ করে দেবে না। এটা শুনতেই মুঞ্জিয়া তখন বিট্টুর মায়ের কাছে চলে যায়, আর বিট্টুর মা বাইরে দাঁড়িয়েছিল। তখন তার মাথার উপরে একটা ল্যাম্প পোস্ট ছিল, যেটার উপরে গিয়ে সে বসে, আর কিছুক্ষণের মধ্যেই ল্যাম্প পোস্টটা ভেঙে বিট্টুর মায়ের মাথার উপর পড়বে, কিন্তু একটুর জন্য বিট্টুর মা বেঁচে যায়। যেটা দেখে বিট্টু অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে বলে তুমি যা বলবে আমি সেটাই করব। কিন্তু মঞ্জিরা তখন এটা বলে যে সে বিট্টুর কাছে রাতের বেলায় আসবে, এজন্যই তাকে মুন্নিকে খোঁজার জন্য রাত্রিবেলায় যেতে হবে। এরপর আমরা এটা দেখতে পারি যে বাধ্য হয়ে বিট্টু রাতের বেলায় মুন্নিকে খোঁজার জন্য বের হয়েছে, আর সে তার রাতের ঘুম হারাম করে প্রতিদিন মুন্নিকে খুঁজতে যায়। আর সে যত সময় ধরে মুন্নিকে খুঁজতে থাকে মঞ্জিয়া ততক্ষণ তার ঘাড়ের উপর বসে থাকে। বিট্টু যখনই বলে সে মঞ্জিয়ার কথা শুনবে না, মঞ্জিয়া তখন তার উপরে টর্চার করতে থাকে, আর সে তার সামনে যাকেই পায় তার উপরেই অত্যাচার করতে থাকে, যেগুলো বিট্টু কোনোভাবে সহ্য করতে পারে না। এক পর্যায়ে বিট্টু এসব আর সহ্য করতে না পেরে তার সর্দার বন্ধুকে এসব বলে দেয়। সর্দার বন্ধু মুঞ্জিয়াকে দেখতে পারে না, কিন্তু তার কথা শুনতে পারে, যার কারণে সেও বিশ্বাস করে নেয় যে আসলে মুঞ্জিয়া আছে এবং তার বন্ধু সত্য কথাই বলছে। আর সে এটাও বুঝতে পারে যে মুঞ্জিয়া সেই মেয়েটিকে খুঁজে না পেলে তাদের পিছন ছাড়বে না, তাদেরকে পেরেশান করতেই থাকবে। তখন তারা একটা বুদ্ধি করে, আর সেটা হচ্ছে মুন্নি যেহেতু তাদেরই গ্রামের মেয়ে, তাই সে তার চাচাতো বোনের কাছে কল করে মুন্নির ব্যাপারে জানতে চাইবে।
এজন্যই সে বিট্টুর চাচাতো বোনকে কল করে, আর বিট্টুর বোন রুকু তাদেরকে বলে যে এখন থেকে অনেক বছর আগে তাদের বাড়ির পাশেই মুন্নি নামের একটা মেয়ে থাকতো, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সে আর কখনো গ্রামে আসেনি। এরপর রুকু মুন্নির ছোটবেলার ছবি পাঠায়, আর সেখানে আমরা দেখতে পারি যে মুন্নির ছোটবেলার ছবি একেবারে বিট্টুর বান্ধবী বেলার মতো দেখতে। এজন্যই বিট্টু আর তার বন্ধুর এটা সন্দেহ হয় যে মুন্নি আর বেলার মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। তখন তারা এই বিষয়টি তদন্ত করে জানতে পারে যে মুন্নি বেলারই দাদি। ছোটবেলায় যখন মুন্নির বিয়ে হয়ে গিয়েছিল তখন সে পুনে এসে এখানেই থাকতে শুরু করে দিয়েছিল। তার মানে বেলা আর তার দাদি মুন্নি বিট্টুর বাড়ির পাশেই থাকে। এরপর বিট্টু মঞ্জুয়াকে সেখানে নিয়ে যায়, আর মুন্নির সামনাসামনি দাঁড় করিয়ে দিলেই মুন্নিকে দেখে সে বিয়ে করতে অস্বীকার করে, কারণ মুন্নি এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। তখন মঞ্জুয়ার নজর পড়ে পাশেই দাঁড়িয়ে থাকা বেলার উপর, আর সে তখন ঠিক করে যে সে বেলাকেই বিয়ে করবে, কারণ বেলা আর মুন্নি একই রকম দেখতে। তখন এটা শুনে বিট্টু নিষেধ করে দেয়, আর সে কোনোভাবে এটা মেনে নিতে পারে না যে মঞ্জুয়া বেলাকে বিয়ে করবে। মঞ্জুয়া যদি বিট্টুকে মেরেও ফেলে তবুও সে তাদের বিয়ে হতে দেবে না। তখন মঞ্জুয়া এটা বলে যে যদি সে এমনটা করতে না দেয় তাহলে বিট্টুর সামনে তার সকল আত্মীয় স্বজনদেরকে সে মেরে দেবে, বিট্টুর সামনেই তার মাকে মেরে ফেলবে এবং তারপর তার সর্দার বন্ধুকে মেরে ফেলবে। এরপর তার ছোটবেলার বন্ধু বেলাকেও সে মেরে ফেলবে এবং সবাইকে মেরে ফেলবে। এরপর বিট্টু ভয় পেয়ে মঞ্জুয়ার কথা মানতে রাজি হয়ে যায়, কিন্তু পরের দিন সকাল হতেই মঞ্জুয়া গায়েব হয়ে যায়। তখন বিট্টু এটা বুঝতে পারে যে মঞ্জুয়া শুধুমাত্র রাতের বেলায় আসে, আর সে শুধুমাত্র রাতের বেলাতেই প্রকট হয়। এজন্য দিনের বেলায় সে কখনোই বিট্টুর কাছে আসতে পারে না। তখন বিট্টু অনেক বেশি পেরেশান হয়ে যায় আর তার সর্দার বন্ধুর কাছে সাহায্য চায়। এরপর তার সর্দার বন্ধু তাকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তখন আমরা দেখতে পারি যে তান্ত্রিক আর কেউ না, বাহুবলীর কাটাপ্পা, যার নাম এই মুভিতে এলভিস রয়েছে। এরপর এলভিসকে তারা সবকিছু বলে, আর বিট্টুর পিঠের সেই দাগটি তাকে দেখায়। তখন এলভিস বিট্টুর পিঠের সেই দাগটি দেখেই বুঝতে পারে যে এটা মঞ্জুয়ার হাতের দাগ। বিট্টু তখন এটা শুনে অবাক হয়ে যায়, কারণ তারা এখনো পর্যন্ত মঞ্জুয়ার নামটাই বলেনি। তখন এলভিস তার ঘর থেকে একটা পুরনো বই নিয়ে আসে, আর যেখানে অনেক অনেক চিত্রকলা রয়েছে, যেটা দেখে এলভিস তাদেরকে এটা বোঝায় যে মঞ্জুয়া এখানে একটা পুরানো আত্মা রয়েছে। যখন কোনো ব্রাহ্মণ বাচ্চার মাথা মুন্ডন করানো হয় আর তার কিছুদিনের মধ্যেই সে মারা যায়, তখন সে এইরকম একটা শক্তিশালী রাক্ষস হয়ে আবার ফেরত চলে আসে, আর তখন তাকে মুঞ্জুয়া বলা হয়। তখন মুঞ্জিয়া তন্ত্রমন্ত্র দিয়ে বন্দি করা যায়, কিন্তু সে যদি তার নিজের বংশধর কাউকে পেয়ে যায় তাহলে মুঞ্জিয়াকে কোনোভাবেই আটকানো যায় না, আর সে তার বংশধরের মাধ্যমে তার সব ইচ্ছা পূরণ করতে পারে। আর এই সময়ে তোমাদের মুঞ্জুয়া তোমাদের সাথে এমনটাই করছে। তখন বিট্টু জিজ্ঞেস করে যে এখন তারা কিভাবে এর থেকে মুক্তি পেতে পারে। তখন এলভিস বলে এই ধরনের ব্রহ্ম রাক্ষস কি অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, আর এরা যখন ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে তখন এদেরকে পরাজিত করা সম্ভব না। কিন্তু হ্যাঁ, তোমরা যে মুঞ্জিয়ার কথা বলছো তার একটা দুর্বলতা রয়েছে, আর সেটা হচ্ছে সে মুন্নিকে বিয়ে করতে চায়। তাই তোমরা তাকে বিয়ের লোভ দেখিয়ে সেই গাছের নিচে নিয়ে যেতে পারো। ওখানে যাওয়ার পর সে তোমাদেরকে বলবে যে একটা ছাগলকে নিয়ে আসার জন্য। ছাগলকে আনার পর সে ছাগলের মাথায় এই রকম একটা চিহ্ন আঁকতে বলবে। আর হ্যাঁ, তুমি যেহেতু তার বংশধর তাই সে তোমাকে তার নিজের হাতেই এটা আঁকতে বলবে। আর তুমি যখনই এই চিহ্নটা আঁকবে তখন মুঞ্জুয়া ওই ছাগলের মধ্যে ঢুকে যাবে, আর তারপর সেই মেয়েটির সাথে বিয়ে করার শুরু করবে। আর তারপরেই মেয়েটি মারা যাবে, আর সেখানেই মেয়েটির আত্মাকে নিয়ে মুঞ্জুয়া চলে যাবে। এরপর সে সারা জীবনের জন্য মেয়েটির আত্মাকে তার কাছেই রেখে দেবে। আর এটাই হচ্ছে মঞ্জুয়ার একমাত্র ইচ্ছা। আর মঞ্জুয়াকে যদি তোমাদের মারতে হয় তাহলে তোমরা তখনই তাকে মারতে পারবে যখন সে ওই ছাগলের শরীরে প্রবেশ করবে। কিন্তু এর জন্য তোমরা খুবই অল্প সময় পাবে, কারণ মঞ্জুয়া যখনই ছাগলের শরীরে প্রবেশ করবে তখনই সে বিয়ের কার্যক্রম শুরু করে দেবে। আর যদি সে মেয়েটির সাথে বিয়ে করে ফেলে তাহলে সব কিছু শেষ। তার জন্য ছাগলের মধ্যে মঞ্জুয়াকে ঢোকার সাথে সাথে ছাগলটিকে মেরে দিতে হবে, তাহলে ছাগলের সাথে সাথে মঞ্জুয়াও মারা যাবে। এলভিস তখন তাদেরকে এই প্ল্যান দেওয়ার সাথে সাথে এটাও বলে দেয় যে এসবের মধ্যে সে তাদেরকে সহযোগিতা করবে। এরপর বিট্টু বাড়িতে চলে যায়, আর রাতের বেলায় যখন তার কাছে মঞ্জুয়া আসে সে মঞ্জুয়াকে বলে যে সে বেলার সাথে তার বিয়ে করিয়ে দেবে। এরপর বিট্টু বেলার সাথে দেখা করে আর তাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তাকে রাজি করায়। এরপর বিট্টু, বেলা আর তার সর্দার বন্ধু একসাথে গ্রামের বাড়িতে যায়। বেলাকে গ্রামে নিয়ে আসার পর বিট্টু তাকে একটা ডাব খেতে দেয় আর তার মধ্যে মদ মিশিয়ে দেয়। এরপর ডাব খাওয়ার সাথে সাথে বেলা মাতাল হয়ে যায়, আর তখনই তারা বেলাকে নিয়ে সোজাসুজি চিন্দু বাড়িতে সেই গাছের
নিচে নিয়ে চলে আসে। এর মধ্যে আমরা দেখতে পারি যে বিট্টুর কাজিন রুক্কু মঞ্জুয়াকে দেখে ফেলেছে, কারণ সেও তো এই একই বংশের বংশধর। এরপর বিট্টু দুঃখুকে সবকিছু বলে দেয় আর তাকে এদের প্ল্যানের মধ্যে সামিল করে নেয়। এরপর তারা একটা ছাগলকে জোগাড় করে আর সোজা সেই গাছের নিচে নিয়ে আসে। এরপর এখানে আসার পর যেভাবে এলভিস তান্ত্রিক বলেছিল সেভাবে তারা কার্যক্রম শুরু করে দেয়। এরপর মঞ্জুয়া বিট্টুকে সেই ছাগলটির মাথায় এইরকম একটা চিহ্ন বানাতে বলে, আর সেটা বানানোর পরপরই সে ছাগলের মধ্যে প্রবেশ করে। ছাগলের মধ্যে প্রবেশ করতেই সে বেলাকে বিয়ে করার চেষ্টা করে, আর তখনই বিট্টু তাকে তরবারি দিয়ে মারার চেষ্টা করে। তখন বেলা যে কিনা মাতাল অবস্থায় সেই বিট্টুকে আটকানোর চেষ্টা করে। তখন বেলা যে কিনা মাতাল অবস্থায় ছিল সে বিট্টুকে আটকানোর চেষ্টা করে আর বলে যে এই ছাগলটা আমার স্বামী, ওর সাথে আমার বিয়ে হতে চলেছে, তুমি ওকে মারছো কেন? যদিও বেলা এটা নেশার মধ্যে করেছিল, কিন্তু ওর জন্য বিট্টু ছাগলটিকে মারতে পারেনি। এর মধ্যে আমরা দেখতে পারি যে ছাগলের মাথায় যে চিহ্নটি বিট্টু এঁকে দিয়েছিল সেটা বেলার মাথাতেও প্রকাশ হতে লাগে। তখন বিট্টুর এলভিসের একটা কথা মনে পড়ে যে সে বলেছিল ছাগলের মাথায় যে চিহ্নটি সে এঁকে দেবে সেটা আর কোথাও যেন না পড়ে, বিশেষ করে কোনো মানুষের গায়ে যেন না লাগে। আর যদি এমনটা হয় তাহলে মঞ্জুয়া তার শরীরে ঢুকে যাবে। আর এখানে আমরা দেখতে পাই যে যখনই ছাগলের মাথা বেলার শরীরে লাগে তখন সেই চিহ্নটি বেলার শরীরেও প্রকট হয়ে যায়, আর যার কারণে মঞ্জুয়া ডাইরেক্ট বেলার শরীরে প্রবেশ করেছে। এরপর বেলাকে দেখতে পায় খুব ভয়ঙ্কর হয়ে যেতে, আর সে বলে বিট্টু তাকে মারার চেষ্টা করেছে, যার মানে এটা হয় যে সবাই মিলে মঞ্জুয়াকে ধোকা দিয়েছে। এজন্যই মঞ্জুয়া সবাইকে মারতে শুরু করে দেয়। এরপর মঞ্জুয়ার হাত থেকে বাঁচার জন্য বিট্টু, রুকু আর স্টিলবার্গ এখান থেকে পালিয়ে যায়। জঙ্গল থেকে বেরিয়ে তারা সোজা রুকুদের বাড়িতে যায়, কিন্তু মঞ্জুয়া সেখানেও এখানে আমরা দেখতে পাই যে যদিও সিনটা হরর ছিল কিন্তু এখানে অনেক বেশি কমেডি হচ্ছে। তখন বিট্টু এখানে এলভিসকে ডেকে নেয়, আর আমরা এটা দেখতে পাই যে দৌড়াদৌড়ির এক পর্যায়ে সেই চিহ্নটা বিট্টুর কাকার শরীরেও চলে এসেছে, যার কারণে মঞ্জুয়া বেলার শরীর থেকে বেরিয়ে বিট্টুর কাকার শরীরের মধ্যে চলে এসেছে। এরপর সে সবার উপর আক্রমণ আর সবাইকে মারধর করে সে এখান থেকে বেরিয়ে যায়, সাথে করে বেলাকেও নিয়ে যায়। তখন বিট্টু তাদেরকে ফলো করতে করতে সেই জঙ্গলের মধ্যে সেই গাছটির কাছে এসে পৌঁছায়, কিন্তু রাস্তাতে বিট্টু দেখতে পায় যে তার দাদিকে যেখানে মঞ্জুয়া মেরে ফেলেছিল সেখানে সেই চাবুকটি পড়ে রয়েছে, যেটিকে মঞ্জুয়া খুব ভয় পেত। এজন্যই সে গাছটির নিচে যাওয়ার আগে চাবুকটি তার হাতে তুলে নেয়। সেখানে পৌঁছানোর পর বিট্টু দেখতে পায় যে মঞ্জুয়া অলরেডি বিয়ে করার প্রসেস শুরু করে দিয়েছে। তখন বিট্টু সেই চাবুক নিয়ে তাদের উপর আক্রমণ করে। তখন মঞ্জুয়াও তার উপর আক্রমণ করে, আর মঞ্জুয়া বিট্টুকে ধরে ধরে আছাড় মারতে লাগে। বিট্টু তখন মঞ্জুয়ার কাছে মার খেতে খেতে তার চাচার পিঠে সেই চিহ্ন এঁকে দেয় যে চিহ্নের জন্য মঞ্জুয়া শরীরে প্রবেশ করে। এরপর বিট্টু সেই একই চিহ্ন সেই গাছটিতে এঁকে দেয়, যার ফলে মঞ্জুয়া তার কাকার শরীর থেকে বের হয়ে সেই গাছের মধ্যে প্রবেশ করে। তখন বিট্টু আর বেলা এটা মনে করে যে মঞ্জুয়া আসলে গাছের মধ্যে বন্দী হয়ে গিয়েছে, কিন্তু মঞ্জুয়া যেখানে এত বেশি শক্তিশালী ছিল সে পুরো গাছটাকেই নিয়ন্ত্রণ করতে শুরু করে দেয় আর তার ডালপালা দিয়ে তাদেরকেই আক্রমণ করে। তখন বেলা দেখতে পায় যে গাছের পাশেই একটা বোতল রাখা রয়েছে আর সেখানে অনেক বেশি কেরোসিন তেল রয়েছে। তখন বেলা কেরোসিন তেলটাকে গাছের উপর ছিটিয়ে দেয়, আর এদিকে বিট্টু দেখতে পায় যে তার পাশেই একটা কাঠের টুকরোতে আগুন জ্বলছে, অর্থাৎ তারাই বিয়ের প্রসেসের জন্য এগুলো এখানে জোগাড় করে এনেছিল। এজন্য বিট্টুর সাথে সাথেই সেই আগুনটাকে উঠিয়ে নেয় আর সোজা গাছের দিকে ছুঁড়ে মারে। গাছে আগুন ছুঁড়ে মারতে পুরো গাছে যেন আগুন ধরে যায় আর গাছটি সাথে সাথে পুড়তে শুরু করে। এরপর বিট্টু বেলাকে নিয়ে গাছের থেকে অনেক দূরে চলে আসে। এরপর বেলার বিট্টু বাড়িতে ফিরে আসে। পরের দিন আমরা দেখতে পাই যে গাছটির অনেকটা অংশ পুড়ে গিয়েছে আর পরিস্থিতিও স্বাভাবিক হয়ে গিয়েছে। তখন বিট্টু বেলাকে নিয়ে পুনেতে ফিরে আসে। এরপর বেলা বিট্টুকে বলে সে কয়েক বছরের জন্য ব্রাজিলে যাচ্ছে। তখন বিট্টু তার মনের কথা আর লুকিয়ে রাখে না। তখন সে বলে দেয় যে সে তাকে ভালোবাসে, কিন্তু বেলা তাকে রিজেক্ট করে দেয়, কারণ সে বিট্টুকে শুধুমাত্র তার বন্ধুই মনে করে আর কিছু না। আর সে সারা জীবনই চায় বিট্টু তার বন্ধু হিসেবেই থাকুক। তখন মনে মনে বিট্টু ভাবতে থাকে যে সে তো আর মঞ্জুয়ার মতো জোর করে ভালোবাসা আদায় করতে পারবে না। তখনই সিন চেঞ্জ হয় আর দেখানো হয় সেই গাছটিকে, যেটিকে কয়েকজন লোক মিলে কাটার চেষ্টা করছিল। তখন আমরা জানতে পারি যে মঞ্জুয়া এখনো মারা যায়নি, সে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে, কিন্তু এরপরে সিনেমা শেষ হয়ে যায়।